গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় ছিল, কি না মেঘ বৃষ্টি, সেই চ্যাপ্টারটা কিন্তু শেষ করেছি, তাই তো? আশা করি সকলের মেঘ বৃষ্টি চ্যাপ্টার সম্পর্কে ধারণা তৈরি হয়েছে। আজকে নতুন একটা চ্যাপ্টার, যেটা তোমাদের অধ্যায় 6, কি রয়েছে না জলবায়ু অঞ্চল। সেই জলবায়ু অঞ্চল সম্পর্কেই আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। পৃথিবীতে দেখো অনেক রকম কিন্তু জলবায়ু রয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু। সব জায়গায় তো আর আবহাওয়া একসাথে সমান হয় না। তাহলে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম জলবায়ু রয়েছে। তোমাদের বইতে প্রধান কয়েকটি জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে। তার মধ্যে আজকে আমরা কিন্তু যে জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব সেটা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তার আগে আমরা গত ক্লাসে তোমরা যে মেঘ বৃষ্টি পড়েছো, দেখি কার কেমন পড়া মনে আছে, কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি তাহলে, নাকি? আচ্ছা, তোমরা আমাকে বলো যে বেশি উচ্চতার মেঘগুলি কি কি? বাহ! সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস এই মেঘগুলো কিন্তু হলো বেশি উচ্চতার মেঘ। আর এই বেশি উচ্চতার মেঘ বলতে গিয়ে আমরা কত ফুট উচ্চতার কথা বলে থাকি? বাহ! খুব ভালো বলেছো যে 20,000 ফুট উচ্চতার উপরের মেঘগুলোকে কি বলা হয়? বেশি উচ্চতার মেঘ। এই যে মেঘগুলোর কথা বললাম আমি তোমাদের, যেমন সিরাস, সিরোস্ট্র্যাটাস, সিরোকিউমুলাস, এর মধ্যে ম্যাকারেল আকাশ কোন মেঘকে বলা হয় বলো তো? বাহ! সিরোকিউমুলাস মেঘকে। দেখো ম্যাকারেল মাছের মতো দেখতে কিন্তু হয় এই মেঘটি। তাই এই মেঘের নাম কি? সিরোকিউমুলাস। আচ্ছা, হালকা পালকের মতো মেঘ কোনটি? ভেরি গুড। সিরাস মেঘ কিন্তু দেখতে অনেকটা হালকা পালকের মতো। তবে এই মেঘগুলো যখন এক জায়গায় হয় বা একত্রিত হয় বা মিশে যায় নিজেদের মধ্যে, তখন কিন্তু আবহাওয়া অনেকটা খারাপের দিকে যায়, তাই তো? আচ্ছা, এবারে বলো তো যে মাঝারি উচ্চতার মেঘ কত থেকে কত ফুটের মধ্যে লক্ষ্য করা যায়? 6,500 থেকে 20,000 ফুটের মধ্যে কিন্তু মাঝারি উচ্চতার মেঘকে আমরা লক্ষ্য করি, যার মধ্যে অল্টো স্ট্যাটাস, অল্টো কিউমুলাস এই দুটি মেঘ খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা পড়েছিলাম নিম্ন উচ্চতার মেঘ। নিম্ন উচ্চতার মেঘ মূলত 6,500 মিটারের নিচে অবস্থান করে। তার মধ্যে ছিল স্ট্র্যাটো কিউমুলাস, স্ট্র্যাটো স্ট্র্যাটাস বা স্ট্র্যাটোনিম্বাস। এই মেঘগুলো কিন্তু ছিল কি না নিম্ন উচ্চতার মেঘ। বলতো বাম্পি ক্লাউড বলা হয় কোন মেঘকে? মনে আছে? অনেকটা কিন্তু স্তূপের মতো দেখতে এই মেঘ। বাহ! খুব ভালো বলেছো যে স্ট্র্যাটো কিউমুলাস মেঘটাকে আমরা কি বলি না বাম্পি ক্লাউড। এরপর আমরা পড়েছিলাম যে বজ্র মেঘ সহ যে মেঘ, যেটাকে আমরা থান্ডার ক্লাউড বলে থাকি, সেটা কোন মেঘ? কিউমুলোনিম্বাস মেঘ। খুব ভালো বলেছো যে কিউমুলোনিম্বাস মেঘ হলো বজ্র মেঘ। কারণ এই মেঘের দ্বারা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। তাই এই মেঘকে কিউমুলোনিম্বাস মেঘকে আরেক নামে ডাকা হয়, সেটি হলো কি না বজ্র মেঘ। আচ্ছা, তোমরা নিশ্চয়ই পড়েছো যে ফুলকপির মতো দেখতে মেঘটির নাম কি? বলো তো ফুলকপির মতো দেখতে মেঘটির নাম? কিউমুলাস মেঘ। এই যে কিউমুলাস মেঘ আর কিউমুলোনিম্বাস এই দুটি মেঘ কিন্তু উল্লম্ব মেঘের উদাহরণ। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতা অব্দি কিন্তু এই মেঘগুলি অবস্থান করে, তাই তো? আমরা মেঘেদের পরিবার পড়েছিলাম গত ক্লাসে। আচ্ছা, এরপরে আমাকে বলো তো বাষ্পীভবন কাকে বলে? ভেরি গুড। জলের যে বাষ্পীয় হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো বলতো? বাষ্পীভবন। আর শিশিরাঙ্ক, যে তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয় সেই বায়ুকে আমরা কি বলবো? শিশিরাঙ্ক। তোমরা আমাকে বলো তো যে মেঘের যে জলকণাগুলি রয়েছে, সেই মেঘের জলকণাগুলির ব্যাস কত? নিশ্চয়ই তোমাদের মনে আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষায় খুবই আসে। ভেরি গুড। মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিমি, তাই তো? আচ্ছা, তোমরা অধঃক্ষেপণ সম্পর্কে জেনেছিলে, বলো তো অধঃক্ষেপণের কয়েকটি উদাহরণ কি?
বৃষ্টিপাত। আর কি কি রয়েছে অদক্ষেপণের উদাহরণ? গুড়ি গুড়ি বৃষ্টি। আর কি রয়েছে? তুষারপাত, স্লিট, এগুলো কিন্তু সবই হলো অদক্ষেপণ। তবে মনে রাখবে যে বৃষ্টিপাত কিন্তু অদক্ষেপণের প্রধান রূপ। অর্থাৎ সব থেকে বেশি এই বৃষ্টিপাতের মাধ্যমেই কিন্তু অদক্ষেপণটা হয়ে থাকে। তাহলে অদক্ষেপণ কাকে বলে? যে পৃথিবীর অভিকর্ষের টানে যখন বায়ুমণ্ডল থেকে জলরাশি বা জলকণা বা বরফকণা ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নেমে আসে, তখন তাকে আমরা কি বলবো বলতো? অদক্ষেপণ। এই অদক্ষেপণের প্রধান রূপ কি? বৃষ্টিপাত। এবারে এই বৃষ্টিপাতকে কিন্তু আমরা মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করেছিলাম। মনে আছে তোমাদের নিশ্চয়ই? তাহলে বলতো এই বৃষ্টিপাতের প্রধান তিনটি ভাগ কি কি? একদমই ঠিক বলেছো, যে পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত। তাই তো? মূলত এই তিনটি হলো বৃষ্টিপাতের রকমভেদ। এবারে পরিচলন বৃষ্টিপাত বলতো কোন জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো আজকেও কিন্তু আমরা এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়বো। তাহলে তোমরা বুঝতে পারছো যে পরিচলন বৃষ্টিপাতটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে হয়। এই অঞ্চলে সারা বছর কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য উদ্ভিদ যেগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু চিরসবুজ হয়, তাই না? কারণ সারা বছর বৃষ্টি হওয়ার জন্য গাছের পাতাগুলো সেখানে সবুজ থাকে। এছাড়া তোমাদের সাথে এটাও আলোচনা করেছিলাম যে পরিচলন বৃষ্টিপাত কোথায় হয়, এমন দুটি দেশের নাম করো। তোমরা কি কি বলবে তখন? মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া হলো পরিচলন বৃষ্টিপাতের যে হয় তাদের উদাহরণ। আরো অনেক দেশ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরিচলন বৃষ্টিপাতের পর পড়েছিলাম শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি বলতো? কাকে বলে জানো? জানো, তাহলে বলো। ভেরি গুড। সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্প যখন কোনো পর্বত বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু সেই উচ্চভূমির ঢাল বরাবর জলীয় বাষ্পগুলো কিন্তু উপর দিকে ওঠে। ফলে কি হয়? ফলে উপর দিকে উঠলে শীতল বায়ুর সংস্পর্শে এসে সেটি সম্পৃক্ত হয়, মেঘ সৃষ্টি করে এবং পর্বতের সেই ঢালে কিন্তু যে ঢালে বাধা পাচ্ছে সেই ঢালে কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটায়। একে আমরা কি বলবো? শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাই তো? আচ্ছা, এবারে দুটি ভাগ ছিল। এক ছিল প্রতিবাদ ঢাল পর্বতের, আর একটা পর্বতের উল্টো দিকে ছিল অনুবাদ ঢাল। তোমরা আমাকে বলো তো পর্বতের কোন ঢালে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢাল না অনুবাদ ঢাল? ভেরি গুড। পর্বতের কিন্তু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাতটা হয়। অপরদিকে উল্টো দিকে যে ঢালটা রয়েছে, সেখানে যখন মেঘটা পর্বতটা ক্রস করে যায় মেঘটা সেই পারে, তখন কিন্তু সেই মেঘে জলীয় বাষ্প থাকে না। ফলে বৃষ্টিপাত হয় না এবং বায়ু কিন্তু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে এবং উষ্ণ হয়। ফলে সেই অঞ্চলে কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না। এই জন্যেই পর্বতের অনুবাদ ঢালকে কি বলা হয় বলতো? ভেরি গুড। বৃষ্টিচ্ছায় অঞ্চল, তাই না? দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও তো তোমরা। শিলং আর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক অর্থাৎ পুনে শহর, তাই তো? এই দুটো হলো কিন্তু বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম ঘূর্ণ বৃষ্টিপাত। অর্থাৎ কোনো একটা স্থানে যদি হঠাৎ করে বায়ু উত্তপ্তে উপরে উঠে যায়, সেই স্থানটা কিন্তু কি হয় না, গভীর নিম্নচাপের কেন্দ্রের সৃষ্টি হয়। চারিদিক থেকে বায়ু কিন্তু শীতল বায়ু এসে সেখানে কুণ্ডলিকারে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায় এবং মেঘ হয়ে বৃষ্টিপাত ঘটায়। এটাই ঘূর্ণ বৃষ্টিপাত। আচ্ছা, ঘূর্ণবাদের চক্ষু বা ঘূর্ণবাদের চোখ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় বলতো? ভেরি গুড। 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঘূর্ণবাদের যে চোখ সেটি লক্ষ্য করা যায়। আমাদের বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চলগুলিতে কিন্তু প্রায় এরকম ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। তোমরা কয়েকটা ঘূর্ণিঝড়ের নাম বলতে পারবে? বলতে পারবে, বলো তাহলে কি কি? ভেরি গুড। 2009 সালে হয়েছিল আয়লা। এছাড়া ফাইলিন, হুদহুদ, এগুলো কিন্তু কি? এগুলো হলো ঘূর্ণিঝড় বা ঘূর্ণিপাত। আচ্ছা, এই যে ঘূর্ণ বৃষ্টিপাত বা ঘূর্ণবাতগুলি, সেগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের বঙ্গোপসাগর রয়েছে, সেই বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণবাদের নাম কি বলতো?
একদম ঠিক বলেছো যে সাইক্লোন। ঠিক তেমনি ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তার নাম কি? হ্যারিকেন। এবং পূর্ব চীন সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তার নাম হলো কি? টাইফুন। তাহলে এই যে টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে, খুব খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে খুবই আসে। আচ্ছা, এরপরে বলতো পশ্চিমবঙ্গে শরৎকালে কোন ঘূর্ণিঝড়টা হয়ে থাকে? আশ্বিনের ঝড়। ভেরি গুড। এছাড়া আমাদের দেশে যে বর্ষাকালে সাধারণত বৃষ্টিপাত হয় সেটা কোন ধরনের বৃষ্টিপাত হয়? পড়েছিলে তো গত ক্লাসে। ভেরি গুড। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ফলে জুন জুলাই মাসে কিন্তু আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাতটা শুরু হয়, তাই তো? আচ্ছা, বলতো দুটি জলীয় বাষ্পের উদাহরণ, কিন্তু তাই সেই দুটিকে আমরা অধঃক্ষেপণ বলতে পারবো না। কি হবে তেমন দুটি উদাহরণ? ভেরি গুড। শিশির এবং কুয়াশা কিন্তু অধঃক্ষেপণের মধ্যে আমরা ফেলবো না। তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তারা ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানে হয়, তাই তো? আচ্ছা, কুয়াশার ফলে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হয়, এটা নিয়েও কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন দৃশ্যমানতার সমস্যা, ফসলের সমস্যা হয়, গাড়ি ঘোড়া বা যাতায়াতের সমস্যা হয় কুয়াশাতে, হয়তো দেখবে ভোরবেলা কিন্তু কুয়াশার জন্য চারিদিকটা ঢেকে থাকে। এটা কিন্তু জলীয় বাষ্প কি হয় না, আশেপাশে যে ধূলিকণা রয়েছে সেটাকে জড়িয়ে একটা দৃশ্যমান্যতার সৃষ্টি করে, সেটাকে আমরা কুয়াশা বলে থাকি। আচ্ছা, এরপরে বৃষ্টিপাত যে পরিমাপ করা হয় সেই যন্ত্রের নাম কি বলতো? রেইন গজ। ভেরি গুড। তাহলে তোমরা গত ক্লাসের পড়া মনোযোগ দিয়ে শুনেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি কি? যেটি হলো কিন্তু জলবায়ু অঞ্চল। দেখো, জলবায়ু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা এবং বৃষ্টিপাত কিন্তু এক এক রকম হয়। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যখন একরকম বৃষ্টিপাত হচ্ছে, পার্শ্ববর্তী যে দেশ রয়েছে যেমন ধরো মালয়েশিয়া বা মায়ানমার বা শ্রীলঙ্কা, পাকিস্তান এই বা চীন, এই যে দেশগুলোতে এগুলো কিন্তু উষ্ণতা অন্যরকম থাকে, আবার বৃষ্টিপাতও কিন্তু আরেক রকম হচ্ছে। ফলে আবহাওয়ার সাময়িক ধারণা কিন্তু আলাদা হয়। সব জায়গায় কিন্তু সম পরিমাণে বৃষ্টিপাত বা আবহাওয়া উষ্ণতা কিন্তু একরকম হয় না। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে যেমন সারা বছর বৃষ্টিপাত হয়, ঠিক তেমনি নিরক্ষরেখা থেকে দূরবর্তী অঞ্চলে অর্থাৎ দুই মেরু অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে না বলে তির্যকভাবে পড়ে বলে সেখানে কি হয় না, উষ্ণতাটা অনেক কম, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, তাই তো? বরফ পড়ে। অপরদিকে কি হয় না, নিরক্ষরেখা অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টি হয়, প্রচুর গরম পড়ে, তাই তো? ফলে কি হয়, ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আবার ক্রান্তীয় অঞ্চলে কোথাও বৃষ্টির অভাবে ছোট ছোট ঘাস এবং তৃণভূমি ও রুক্ষ মরুভূমির কিন্তু লক্ষ্য করা যায়। উপক্রান্তীয় অঞ্চলে কি হয় না, শীত এবং উষ্ণতা সরলবর্গীয় গাছের অরণ্য সৃষ্টি করে। মেরুভূত্ব অঞ্চলে কি হয়, তুষার বা তুন্দ্রা জলবায়ুতে শুধুমাত্র ছোট ছোট ঘাস এবং গুল্ম জন্মায়, তাই তো? তাহলে তোমরা কি বুঝতে পারলে এই কথাগুলো শুনে? যে পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু উষ্ণতা এবং বৃষ্টিপাত একরকম নয়, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি, কোথায় বেশি হয় না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, সেখানে উদ্ভিদ চিরসবুজ থাকে। আবার যে অঞ্চলে বৃষ্টিপাত প্রায় হয় না, সেখানে কিসের সৃষ্টি হয়? মরুভূমির সৃষ্টি হয়। আমাদের ভারতবর্ষেও কিন্তু একটা বিখ্যাত মরুভূমি রয়েছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, উষ্ণতা খুব বেশি। কোথায় বলতো? রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে। এছাড়া পৃথিবীর বিখ্যাত মরুভূমি বা বৃহত্তম মরুভূমি কি? সাহারা মরুভূমি। সেখানেও কিন্তু বৃষ্টিপাতের অভাবে ছোট ছোট ঘাস বা গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো, বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী বিভিন্ন জায়গায় উদ্ভিদ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, তাই না? আচ্ছা, দেখো তারপরে কি রয়েছে। কোনো একটি অঞ্চলে জলবায়ু উপাদান মূলত উষ্ণতা ও বৃষ্টিপাত এর বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সহধর্মী হয়ে থাকে। বিভিন্ন জলবায়ু অঞ্চলে মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য, এমনকি মানুষের জীবনযাত্রার ভিন্নতাও লক্ষ্য করা যায়। যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানকার কিন্তু মানুষের জীবন বৈচিত্র্য বা স্বাভাবিক উদ্ভিদ বা সেই অঞ্চলের মৃত্তিকা কিন্তু অন্যরকম। আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম,
সেখানেও অন্যরকম। তাহলে একটা তফাৎ বা ভিন্নতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ও প্রকৃতির সহধর্মিতা অনুযায়ী, তাই না? কোনো জলবায়ু অঞ্চলকে অন্য জলবায়ু থেকে সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করলেও দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটি পরিবর্তনশীল অঞ্চল থাকে। তাহলে দুটো জলবায়ু যেখানে বিচ্ছিন্ন হচ্ছে, যে স্থানে বিচ্ছিন্ন হচ্ছে সেই স্থানে কিন্তু দুটি জলবায়ুর একটা মিল খুঁজে পাওয়া যায়। সেই জায়গাটাকে কি বলা হয় বলতো? না, ট্রানজিশনাল জোন, অর্থাৎ পরিবর্তনশীল অঞ্চল। সেখানে একটি অঞ্চলের বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর অঞ্চলের সাথে কিন্তু মিশে যায়। তাহলে সীমানা যেখানে থাকবে সেখানে হবে কি পরিবর্তনশীল বা পরিবর্তনশীল জোন, যেটাকে আমরা ইংলিশে কি বলছি? না, ট্রানজিশনাল জোন। পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল। পৃথিবীর কিন্তু অনেকগুলো জলবায়ু অঞ্চল রয়েছে। প্রধান প্রধান জলবায়ু অঞ্চল ক্রান্তীয়র মধ্যে কি কি পড়ছে? না, আর্দ্র ক্রান্তীয় ও আর্দ্র ও শুষ্ক ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। শুষ্ক জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে উপমেরু এবং মরু জলবায়ু। নাতিশীতোষ্ণের মধ্যে কি পড়ছে? ভূমধ্যসাগরীয় জলবায়ু, আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু, পশ্চিম ইউরোপীয় জলবায়ু। এইগুলো কিন্তু হলো কি না বিখ্যাত বিখ্যাত জলবায়ু অঞ্চল। মহাদেশীয় জলবায়ুর মধ্যে উল্লেখযোগ্য হলো আর্দ্র জলবায়ু এবং মেরুবৃত্তীয় জলবায়ু। আর মেরুদেশীয় মধ্যে সেখানে পার্বত্য অঞ্চলে কি হবে? পার্বত্য জলবায়ু, তুহিন বা তুন্দ্রা জলবায়ু অঞ্চল কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর বইতে কিন্তু মূলত 4টি জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে। কোন 4টি জলবায়ু অঞ্চল? না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আমি কিন্তু একটি একটি ক্লাসের মাধ্যমে প্রতিটি জলবায়ু অঞ্চল সম্পর্কে আলাদা আলাদা তোমাদের সাথে আলোচনা করব। আজকে যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিয়েই কেবলমাত্র আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার উষ্ণ আর্দ্র জলবায়ু, তার মধ্যে কি পড়ছে? না, নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর কিন্তু অত্যাধিক উষ্ণতা এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্যের সৃষ্টি হয়। তাই এই অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলা হয়। তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোন জলবায়ু অঞ্চলকে বলা হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে। দেখো, এখানে একটা পৃথিবীর ম্যাপ দেওয়া রয়েছে। তার মধ্যে পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা গেছে? নিরক্ষ রেখা গেছে। তার মান কত? 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি থেকে উভয় গোলার্ধে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু এই জলবায়ুটা লক্ষ্য করা যায়। দেখো, তাহলে নিরক্ষরেখার উভয় গোলার্ধে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে কিন্তু এই জলবায়ুটা লক্ষ্য করা যাচ্ছে। অবস্থান, তাহলে নিরক্ষরেখার দুই পাশে তোমরা জেনেই গেছো ইতিমধ্যে 5 থেকে 10 ডিগ্রি বা 0 থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করছে। কোন কোন জায়গা পড়ছে বলতো? দেখো, আফ্রিকা মহাদেশের কঙ্গো ও জাইরে নদী অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ কিন্তু এই জলবায়ুর অঞ্চল অন্তর্গত। এছাড়া কি রয়েছে? না, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকার পানামা, অর্থাৎ এই যে স্থানটা পানামা। অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর যে জলবায়ু অঞ্চলগুলো লক্ষ্য করা যায় সেটা হলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যে কত ডিগ্রি অক্ষরেখা বরাবর কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়? তো তোমরা কি বলবে? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, ঠিক আছে? এবং এটাও আছে যে পৃথিবীর কোন কোন জায়গায় বা কোন কোন দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? তোমরা উত্তর কি বলবে? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের দক্ষিণ অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়া, এছাড়া পানামা, কোস্টারিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, এগুলো কিন্তু সবই হলো কি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। তাহলে তোমরা কি কি জানলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান সম্পর্কে কিন্তু জানলে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে? জলবায়ুর বৈশিষ্ট্য। জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি পড়বো বলতো? উষ্ণতা পড়বো এবং পড়বো বৃষ্টিপাত সম্পর্কে। প্রথমে আমরা আসবো উষ্ণতা।
এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে এই অঞ্চলের উষ্ণতা কিন্তু সবসময় বেশি থাকে। যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, অর্থাৎ সরাসরি পড়ে, সেখানে উষ্ণতা বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে নিরক্ষরেখা অঞ্চলে কিন্তু সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতার কিন্তু তেমন হারফের এখানে হয় না। বার্ষিক যে গড় উষ্ণতা সেটা কত ডিগ্রির মধ্যে থাকে না 27 ডিগ্রি সেলসিয়াস মতো হয়ে থাকে, এবং উষ্ণতার যে প্রসর সেটা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। অর্থাৎ বছরে কোনো একটা সময় 25 ডিগ্রি হলো, আবার কোনো একটা সময় 27 ডিগ্রি হলো, এরকম ভাবে 25 থেকে 30 ডিগ্রি যে সেলসিয়াস তাপমাত্রা বা উষ্ণতা তার মধ্যেই কিন্তু অবস্থান করে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকে এবং রাত্রে উষ্ণতা বেশ কমে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। খুব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কি নামে পরিচিত না ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। যেহেতু দিনের বেলা সূর্যরশ্মি প্রচন্ড লম্বভাবে কিরণ দেয়, গরম থাকে, সূর্য ডোবার সাথে সাথে কিন্তু এই অঞ্চলগুলোতে ঠান্ডাও বেশ পড়ে। তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত্রিবেলাকে কি বলা হয়? ক্রান্তীয় শীতকাল। সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান থাকে, অর্থাৎ দিনও যদি 12 ঘন্টা হয় রাতও কিন্তু 12 ঘন্টা, অর্থাৎ দিন এবং রাতের যে সময়টা এই সময়টা কিন্তু প্রায় একই রকম থাকে। দেখো এই যে ছবি এখানে রয়েছে, জলবায়ু বা উষ্ণতা কিন্তু বেশি, সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণও বেশি, ফলে চিরসবুজ অরণ্য লক্ষ্য করা যায়। নিচের দিকে ঝোপঝাড় জাতীয় অরণ্য সারা বছর স্যাঁত স্যাঁত করে এই মাঠ মৃত্তিকা, ফলে ঝোপ জাতীয় বা গুল্ম জাতীয় উদ্ভিদ কিন্তু প্রচুর জন্মায়। এরপরে দেখো রয়েছে বৃষ্টিপাত। সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপ অবস্থান করে। তাহলে উষ্ণতা বেশি হওয়ার ফলে কি হয় না নিম্নচাপের সৃষ্টি হয়। এই উষ্ণ আর্দ্র বাতাস আকাশে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পরিচলন প্রক্রিয়ায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে কি হলো না পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে হয় তোমরা পড়েছিলে না? তাহলে সেটা কি হলো উত্তর? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কি হয় না সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার ফলে খাল বিল নদী নালা থেকে জল কিন্তু খুব দ্রুত বাষ্পীভূত হয় এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঊর্ধ্ব আকাশে উঠে গিয়ে বাতাসের ঠান্ডা বাতাস সংস্পর্শে এসে সম্পৃক্ত হয়ে ঘনীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি করে এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু ঘটায়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 থেকে কিন্তু 250 সেমি বৃষ্টিপাত কিন্তু বার্ষিক হয়ে থাকে। মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা বছরে 250 থেকে 300 দিন। বছরে কটা দিন হয়? 365 দিন। এই 365 দিনের মধ্যে বছরে 250 থেকে 300 দিন কিন্তু প্রায় বৃষ্টিপাত হয় কোথায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। বিকেলের দিকে 3টে 4টের সময় ঘন কিউমুলো নিম্বাস আকাশ মেঘ ঢেকে যায়। তাহলে কিউমুলো নিম্বাস মেঘে কি হয়? বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় না? তোমরা আগের ক্লাসেই পড়েছিলে। তাহলে সেই মেঘ কিন্তু প্রতিদিন বিকেল বেলা ঢেকে যায় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। একে কি বলা হয় বলতো? একে বলা হয় 4 o'clock রেন। তাহলে 4 o'clock রেন কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলো কাকে বলে? না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলের দিকে 3টে 4টের দিকে কিন্তু কিউমুলো নিম্বাস মেঘ আকাশে ঢেকে যায় এবং প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। একে কি বলা হয়? 4 o'clock রেন। কিন্তু যে বৃষ্টিটা হয়ে যাবে তার ফলে ঠিক সন্ধ্যা দিয়ে আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং রাত্রেবেলা কিন্তু আকাশটা পুরো মেঘ মুক্ত থাকে। বুঝতে পেরেছো? তাহলে কি হলো না আহ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উষ্ণতা, গড় উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস, ভেরি গুড। এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 থেকে 250 সেমি কিন্তু বার্ষিক বৃষ্টিপাত হয়। দেখো এই যে এরকম বিকেলের দিকে কিন্তু ঘন মেঘে পুরো আকাশ ছেয়ে যায় এবং বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি হয়। 4 o'clock রেন বলা হয় একে তাই জন্য। এরপরে রয়েছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের মধ্যে আমরা কি পড়বো বলতো? পড়বো স্বাভাবিক উদ্ভিদ এবং সেখানে কোন কোন বন্য প্রাণগুলো অবস্থান করে, অর্থাৎ বন্য প্রাণীগুলো অবস্থান করে। প্রথমে আমরা দেখবো স্বাভাবিক উদ্ভিদ। এই অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয়। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয়? চিরসবুজ অরণ্য। এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে কিন্তু পরিচিত।
কঙ্গো নদী অববাহিকার মেহগিনি, রাবার, পাম, কোকো গাছের প্রাধান্য লক্ষ্য করা যায়। আবার দক্ষিণ পূর্ব এশিয়ায় শাল, সেগুন, আবলুস প্রভৃতি গাছ কিন্তু লক্ষ্য করা যায়। এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে ২ বর্গ কিমি অঞ্চলে গড়ে প্রায় ৩০০ প্রজাতির গাছ কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ফলে এখানে সারা বছর কি হয় না, সারা বছর কিন্তু উদ্ভিদরা চিরসবুজ হয় বা চিরসবুজ থাকে। প্রচুর পরিমাণে ফল ফুল এখানে পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই আমাজন জঙ্গলের নাম শুনেছো, শুনেছো তো? এবং আমাজন নদীর অববাহিকা সেই জঙ্গলটা বিখ্যাত, আমাজন নদীর পাশেই রয়েছে। এত ঘন জঙ্গল যেখানে কিন্তু মানুষ প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না, এত ঘন জঙ্গল। তাই ঘন জঙ্গলটা কেন হয়েছে? কারণ প্রচুর বৃষ্টিপাত হয়, প্রচুর গাছপালা জন্মায়, সাথে কিন্তু গুল্ম জাতীয় উদ্ভিদ অর্থাৎ এই যে বন স্বাভাবিক উদ্ভিদ সৃষ্টি হচ্ছে জঙ্গলে বা আমাজনের জঙ্গলে, নিচে কিন্তু মাটিটা স্যাঁতসেঁতে থাকে। কেন? কারণ সারা বছর বৃষ্টিপাত হয়, ফলে গুল্ম জাতীয় প্রচুর উদ্ভিদ পোকা মাকড় কিন্তু এখানে ভর্তি থাকে। নানা রকম প্রজাতির গাছ কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গাছগুলিতে কিন্তু এরকম একটা স্তর বিন্যাস লক্ষ্য করা যায়। কি কি না, সর্বোচ্চ স্তর যেখানে এরকম গাছের পাতাগুলো থাকবে, এবং চাঁদোয়া স্তর পরেরটা, অর্থাৎ গাছগুলো এত ঘন ঘন থাকে, দেখবে নিচের সূর্য রশ্মি কিন্তু প্রবেশ করতে পারে না। গাছের পাতাগুলো এত গায়ে গায়ে থাকে বিভিন্ন গাছগুলি, ফলে সূর্যের যে রশ্মি সেটা গাছের পাতা ভেদ করে মাটির নিচে আসতে পারে না। ফলে এই তলদেশটা কি হয় না, তলদেশটা কিন্তু বৃষ্টিপাতে যে জল থাকে তার ফলে সেটা সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। এই আমাজন বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গাছগুলোতে কিন্তু কাণ্ড খুব শক্ত ও ভারী হয়, গুড়ি খুব লম্বা মোটা এবং পাতাগুলো বেশ চওড়া হয়ে থাকে। এরপরে কি রয়েছে দেখো, বন্যপ্রাণ। কোন কোন বন্য প্রাণীগুলি এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়? ঘন ও দুর্গম অরণ্য, তোমরা আগেই পড়েছো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঘন ও দুর্গম অরণ্য সৃষ্টি হয়, ফলে গাছে চড়তে পারে এমন পশু পাখি কিন্তু বা জীবজন্তুর আধিক্য কিন্তু বেশি। যেমন বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বিভিন্ন সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ প্রচুর পরিমাণে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। অরণ্যের তলদেশে কি থাকে? হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, এবং জলাশয়ে প্রচুর পরিমাণে কুমির এবং জলহস্তী কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন্যভূমিতে কিন্তু দেখা যায়, বা বনে জঙ্গলে কিন্তু এই প্রাণীগুলো দেখা যায়। তোমরা ডান দিকে ছবি দেখো, শিম্পাঞ্জি, বিভিন্ন রকম পাখি, এছাড়া গরিলা বা শিম্পাঞ্জি রয়েছে, বানর রয়েছে, জলে প্রচুর পরিমাণে কুমির, জলহস্তী লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। মনে থাকবে তোমাদের তাহলে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন শ্রেণীর মানুষ বসবাস করে, তাদের জীবনযাত্রা কি, তারা কিভাবে তাদের সংসার যাপন করে, সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। উষ্ণ আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু, বিপদসংকুল বন্য পরিবেশ, জনবসতি কিন্তু কম। তাই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু জনবসতি অনেকটাই কম। দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং পৃথিবীর যে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলগুলিতেও কিন্তু জনসংখ্যার সংখ্যা অনেকটা কম, তাই না? কারণ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ, যেমন খুব গরম পড়ে, ঠিক তেমনি মেরু অঞ্চলের এই অঞ্চলগুলোতে প্রচন্ড ঠান্ডার জন্য বরফ পড়ে, ফলে সেখানে কিন্তু বেশি মানুষ বসবাস করতে পারে না। তাহলে তোমাদের মাথায় আসে যে কোন জলবায়ু অঞ্চলে সব থেকে মানুষ বেশি বসবাস করে? মাথায় আসতেই পারে তোমাদের। তাহলে উত্তর হবে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল, কারণ সেখানে চাষবাস ভালো হয়, কৃষিকাজ ছাড়াও শিল্প উন্নত, পরিবহন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হওয়ার জন্য কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে প্রচুর পরিমাণে জনসংখ্যা লক্ষ্য করা যায়। যাই হোক, আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়ছিলাম। এখানে জাইরে অববাহিকার পিগনি, উচ্চ আমাজন অববাহিকার রেড ইন্ডিয়ান ও দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং ও অন্যান্য উপজাতির মানুষরা কিন্তু প্রধান
অধিবাসী। এরা কি করে না বনের ফলমূল বনজ সম্পদ সংগ্রহ করে এবং পশু শিকার করে তারা কিন্তু তাদের জীবিকাটা নির্বাহ করে। ডান দিকে দেখো ছবি রয়েছে, এটা প্রিগ মিশ্রণের লোক, রেড ইন্ডিয়ান বা বান্টু, এরা কারা না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বেশিরভাগ মানুষ কিভাবে জীবনযাপন করে? বনের ফলমূল সংগ্রহ করা বা পশু শিকার করা ইত্যাদি। আচ্ছা, এরপরে দেখো রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কৃষিজ ফসল। কোন কোন কৃষিজ ফসল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ভালো হয়? বর্তমানে অরণ্যের কাছাকাছি অঞ্চলে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে কি কি চাষ করা হয় বলতো? ভুট্টা, মিষ্টি, আলু ও কলার চাষ কিন্তু করা হচ্ছে। তাহলে কি হচ্ছে স্থানান্তর কৃষি? স্থানান্তর কৃষি কি? অর্থাৎ কোন একটি স্থানে কৃষিকাজ করার পর সেই স্থান থেকে আবার অন্য স্থানে গিয়ে চাষবাস করা হচ্ছে। বুঝতে পেরেছো কোথায় ভাবে কৃষিকাজ করা প্রক্রিয়া শুরু কিন্তু করা হয়েছে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ইউরোপিয়ান বণিকরা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি কিছু শুরু করেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, ভারতীয় দ্বীপপুঞ্জ আখ, কলার চাষ, আফ্রিকার গিনি উপকূলে কোকো ও তাল জাতীয় গাছের তেল উৎপাদন করে এখানকার অধিবাসীরা কিন্তু জীবিকা অর্জন করে থাকে। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্ন যে আফ্রিকার গিনি উপকূলে কোন জিনিস উৎপাদন করে অধিবাসীরা জীবিকা নির্বাহ করে? ভেরি গুড, কোকো এবং তাল বা কোকো এবং তাল জাতীয় তেল উৎপাদন কোথায় সব থেকে বেশি হয়? আফ্রিকার গিনি উপকূলে। ডান দিকে দেখো অনেক ছবি দেওয়া রয়েছে, কফি, নারকেল, এগুলো কিন্তু সবই কৃষিজ ফসল। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে খনিজ সম্পদ ও শিল্প। মালয়ে টিন, সুমাত্রা, জাভায় প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ভারী শিল্প কিন্তু তেমন ভাবে এখানে গড়ে ওঠেনি। তবে স্থানীয় কৃষিজ, বনজ ও খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু কিছু শিল্প কিন্তু বর্তমানে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে। তাহলে কি জানলে তোমরা যে বিভিন্ন প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল কিন্তু পাওয়া যায়, তবে বেশি পরিমাণে পাওয়া যায় না, যার জন্য যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তার অভাব রয়েছে। ফলে কৃষির উপরে কিন্তু বা বনজ শিল্পের উপরে কিন্তু মানুষ বেশি নির্ভর করে থাকে। সাম্প্রতিক অবস্থা: অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব, ম্যালেরিয়া, কালাজ্বরের প্রাদুর্ভাব সবই কিন্তু এখানকার অর্থনৈতিক উন্নতির অন্তরায়। তাহলে এখানকার অর্থনৈতিক উন্নতি লাভ করছে না, কেন করছে না? আসলে মানুষ তো বেশি নেই। কেন নেই? না অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, বিভিন্ন রকম কীটপতঙ্গের আবির্ভাব, ম্যালেরিয়া, কালাজ্বর, ফলে মানুষ কিন্তু এখানে বেশি বসবাস করে না। বর্তমানে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অঞ্চলে নতুন জনবসতি কিন্তু গড়ে তোলা হচ্ছে। 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে এই অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ আমাজনের সাথে কিন্তু বহির্বিশ্বের একটা যুক্ত করা হয় ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে। সেই সঙ্গে জীববৈচিত্র্য এবং পরিবেশ অবক্ষয় ত্বরান্বিত করা হয়। বর্তমানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কিন্তু কি হচ্ছে না বিভিন্ন শিল্প বা কৃষিজ ফসল ইত্যাদি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। ব্রাজিলের আমাজন অববাহিকায় অরণ্যের কিন্তু বিনাশ ব্যাপকভাবে ঘটছে। বর্তমানে ব্রাজিলের যে আমাজন অববাহিকা রয়েছে সেখানে কিন্তু মানুষ অরণ্যের ব্যাপকভাবে ধ্বংস করছে। ফলে কি হচ্ছে না সেখানে ধ্বংস হওয়ার ফলে পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই না? সেই অরণ্য ধ্বংসকে কিন্তু রোধ করতে হবে, তাই তো? তাহলে পরিবেশ সমাজ সবই সুস্থ থাকবে। তাহলে তোমরা আজকে কি কি জানলে? জানলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কৃষিজ ফসল সম্পর্কে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাম্প্রতিক অবস্থা, শিল্প এবং সেখানকার অধিবাসীদের সম্পর্কে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আজকে কেবলমাত্র আমরা নিরক্ষীয় জলবায়ু নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মৌসুমী জলবায়ু নিয়ে আলোচনা করব। এবারে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কি হয় না পরীক্ষায় খুবই আসে নিরক্ষীয় জলবায়ু থেকে, কি কি সেগুলো একটু আমরা দেখে নেব। 1 নাম্বার দেখো,
নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত বলতো? ভেরি গুড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কিন্তু 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, তাই তো? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। কোন জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল বলা হয়? ভেরি গুড। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে কেন বলা হয় বলতো? একদমই ঠিক বলেছি যে দিনের বেলা প্রচুর উষ্ণতা থাকে এবং রাত্রের বেলা কিন্তু কিছুটা ঠান্ডা পড়ে, তাই তো? তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে ক্রান্তীয় শীতকাল বলা হয়ে থাকে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত বলো? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত? ভেরি গুড। 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা কিন্তু হলো বার্ষিক গড় উষ্ণতা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন কোন অধিবাসীরা বাস করে? রেড ইন্ডিয়ান, এছাড়া কি পিগমি, বান্টু ইত্যাদি সম্প্রদায়ের মানুষ কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে। 5 নম্বর রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোন কোন বন্যপ্রাণী লক্ষ্য করা যায় বলো? কোন কোন বন্যপ্রাণী লক্ষ্য করা যায়? গাছে চড়ে এমন বন্যপ্রাণী বেশি লক্ষ্য করা যায় না? তেমন কি কি না, বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এছাড়া বিভিন্ন রকম পাখি, সাপ, কীটপতঙ্গ কিন্তু দেখা যায়। এবং জঙ্গলের তলদেশে কি থাকে না, হাতি, গন্ডার, জেব্রা, এইগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বন্যপ্রাণী। 6 নম্বর, কোন কোন অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত বলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন অঞ্চল? আফ্রিকার কঙ্গো, ভেরি গুড, এবং জাইরে নদী অববাহিকা। এছাড়া রয়েছে দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, তাই তো? আর কি রয়েছে না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো আমাদের এশিয়া মহাদেশে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, এছাড়া কলম্বিয়া, পানামা, এই অঞ্চলগুলোতে কিন্তু নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত। মনে থাকবে? আচ্ছা, ট্রান্স আমাজন হাইওয়ে কবে তৈরি করা হয় বলো? ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যুক্ত করা হয় এই অঞ্চলকে। তাহলে সেটা কত সালে হয়েছিল? ভেরি গুড। 1970 সালে কিন্তু ট্রান্স আমাজন হাইওয়ে তৈরি করা হয়। 8 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, নির 4 o'clock রেন কাকে বলে বলো? আগে বলো তো, এই 4 o'clock রেন কোন জলবায়ুতে হয়? নিরক্ষীয় জলবায়ুতে। কাকে বলে? দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন প্রায় বিকেল বেলা ঘন কিউমুলো নিম্বাস মেঘ কিন্তু ঢেকে যায়। এবং এই কিউমুলো নিম্বাস মেঘ কি করে না, বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটায় প্রবল। বছরে 365 দিনের মধ্যে প্রায় 300 দিনই কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল বেলা বৃষ্টিপাত হয়। তাই একে কি বলা হয় না, 4 o'clock রেন। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।